মেহেরুন্নেসা এবং মিরান দুজনে নিঃশব্দে অন্তর্মহল পেরিয়ে প্রাসাদের পেছনের দিকে এগিয়ে গেল। এই দিকটায় খুব কমই কেউ আসে। পথটা ক্রমশ নির্জন হয়ে উঠল। গাছের ছায়া, ভাঙা দেওয়াল, শ্যাওলা ধরা ইট, সব মিলিয়ে জায়গাটা যেন অন্য এক জগতের মতো লাগছিল। কিছু দূরে যাওয়ার পর মিরান থামল। মেহেরুন্নেসার সামনে তাকে অবাক হয়ে গেল। একটা দালান, কিন্তু সেটা সাধারণ কোনো দালান না। প্রাসাদের পেছনের অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই স্থাপনাটা যেন সময়ের বাইরে পড়ে আছে। লম্বা খিলান দরজা, দেয়ালে খোদাই করা জটিল নকশা, কোথাও কোথাও ফাটল ধরা পুরনো পাথর, আবার তার মাঝেই নতুন করে বসানো মার্বেলের টুকরো, যেন কেউ পুরনো কিছুকে আড়াল করে নতুন রূপ দিতে চেয়েছে। দালানের উপরের অংশে ঝুলছে কাচের ভাঙা লণ্ঠন, যেগুলোর ভিতরে ক্ষীণ আলো জ্বলছে। সেই আলোয় পুরো জায়গাটা কেমন রহস্যময় লাগছে, সুন্দর অথচ অস্বস্তিকর। দরজাটা অল্প খোলা ছিল। মিরান ঠেলে খুলতেই ভেতর থেকে এক ধরনের ঠান্ডা সুগন্ধ বেরিয়ে এলো। মেহেরুন্নেসা ভেতরে পা রাখলো আর ঢুকেই থমকে গেল। ঘরটা অদ্ভুত সুন্দর। চারিপাশে দেয়াল জুড়ে সূক্ষ্ম কারুকাজ, ফুল, লতা, পাখির নকশা, কিন্তু সেই নকশাগুলোর মাঝে মাঝে এমন কিছু চিহ্ন খোদাই করা যেগুলো অচেনা, যেন কোনো গোপন ভাষা। মেঝেতে পুরু নরম কার্পেট, পায়ের শব্দই শোনা যায় না। ঘরের মাঝখানে বিশাল একটা পালঙ্ক, গাঢ় লাল মখমলে চাদর পাতা, চারিপাশে হালকা সাদা পর্দা ঝুলছে, যেগুলো বাতাসে আস্তে আস্তে দুলছে। ঘরের চার কোণে ছোট ছোট প্রদীপ জ্বলছে। সেই আলোয় পুরো ঘরটা সোনালি আভায় ভেসে যাচ্ছে, অথচ কোথাও একটা চাপা অন্ধকার লুকিয়ে আছে। মেহেরুন্নেসার গা শিউরে উঠল। এমন সুন্দর জায়গা, অথচ এত ভয় লাগছে কেন? তার মনে হঠাৎ একটা চিন্তা খেলে গেল। সে কি ঠিক করেছে এখানে সে মিরানের উপর ভরসা করা কি ভুল হলো? যদি এটা কোনো ফাঁদ হয়, বায়েজিদ তো এখন প্রাসাদে নেই, বাণিজ্যিক কাজে বাইরে গেছে। এই মুহূর্তে যদি কিছু হয়, তার বুকটা ধক করে উঠল। সে এক পা পিছিয়ে যেতে চাইল, ঠিক তখনই মিরান তার হাতটা আলতো করে ধরে ফেলল। ভয় পাচ্ছ? মেহেরুন্নেসা কিছু বলল না, শুধু চোখে আতঙ্ক নিয়ে তার দিকে তাকিয়ে রইল। মিরান তাকে ধীরে ধীরে নিয়ে গিয়ে পালঙ্কের উপর বসালো। বসো। তার গলায় অদ্ভুত শান্তি। মেহেরুন্নেসা অনিচ্ছায় বসে পড়ল। নরম মখমলের স্পর্শে শরীর ডুবে গেল, কিন্তু মনটা আরও অস্থির হয়ে উঠল। চারিপাশে তাকিয়ে সে অনুভব করলো এই ঘরটা শুধু সুন্দর না, এই ঘর কিছু লুকিয়ে রেখেছে। মেহেরুন্নেসা পালঙ্কের কিনারায় বসে আছে, তার আঙুলগুলো আঁকড়ে ধরা, চোখে স্পষ্ট অস্বস্তি। ঘরের নরম আলো, সুগন্ধ আর নিস্তব্ধতা, সব মিলিয়ে পরিবেশটা যেন অদ্ভুত ভারী। মিরান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন কোথা থেকে শুরু করবে ভাবছে। তারপর ধীরে ধীরে বলল, তোমার সব কৌতূহলের উত্তর দিতে হলে গোড়া থেকে আসতে হবে বেগম। মেহেরুন্নেসা চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। মিরান এগিয়ে এসে একটু দূরে দাঁড়ালো, তার চোখে তখন অন্যরকম গভীরতা। শুরু করছি জমিদার গিন্নিকে দিয়ে, শাহজাদা বাইজিদের মা মাইমুনা শেখ। নামটা উচ্চারণ করার সময় তার কণ্ঠে অদ্ভুত এক সম্মান মিশে গেল। তিনি সাধারণ কোনো নারী ছিলেন না, একজন যোদ্ধার মেয়ে ছিলেন। ছোটবেলা থেকে তলোয়ার চালাতে জানতেন, ঘোড়ায় চড়তে জানতেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়ানোর সাহস ছিল তার চোখে। মেহেরুন্নেসার কপাল কুঁচকে গেল। মিরান ফের বলল, বাকের শাহ একবার বাণিজ্যের কাজে অন্য রাজ্যে গিয়েছিলেন। সেখানে প্রথম দেখে মাইমুনাকে। বলা হয় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যান তিনি। মিরান একটু থামলো। তারপরে তাকে বিয়ে করে নিয়ে আসেন শাহাবাদে। ঘরের ভেতর নীরবতা আরো ঘন হলো। শুরুতে সবকিছু খারাপ ছিল না, সংসার চলছিল মোটামুটি। মাইমুনা শেখ নিজের মতো করে মানিয়ে নিয়েছিলেন, যদিও এই প্রাসাদের নিয়ম, এই আড়ম্বর কিছুই তার নিজের জগতের মতো ছিল না। মেহেরুন্নেসা নিঃশ্বাস আটকে শুনছে। মিরানের গলা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। তারপর শাহজাদা দুনিয়ায় আসে, পরে আসে রত্নপ্রভা, কিন্তু কিছুদিন পর থেকে গুঞ্জন শুরু হয়। সে চোখ তুলে তাকালো মেহেরুন্নেসার দিকে। মারজান বেগমের নাম শোনা যেতে থাকে। মেহেরুন্নেসার বুকটা ধক করে উঠল। বলা হতো বাকের শাহ আর মারজান বেগমের মধ্যে সম্পর্কটা শুধুই আত্মীয়তার ছিল না, তার চেয়ে বেশি কিছু। ঘরের বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল। প্রাসাদের দেওয়াল খুব শক্ত বেগম, কিন্তু ফিসফাস থামানো যায় না। দাসীরা জানতো, প্রহরীরাও জানতো, এমনকি মাইমুনা শেখও বুঝতে পেরেছিলেন। মিরানের কণ্ঠ এবার নিচু কিন্তু তীক্ষ্ণ। একজন যোদ্ধার মেয়ে ছিলেন তিনি, অপমান সহ্য করার মতো মানুষ না। মেহেরুন্নেসার আঙ্গুল আরো শক্ত হয়ে এলো। তারপর খুব অল্প কিছুদিনের মধ্যেই হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, মিরান ধীরে ধীরে বলল, মাইমুনা শেখ মারা গেছেন। একটা ভারী নীরবতা নেমে এলো। কারণ বলা হলো সাপের কামড়ে মৃত্যু। মেহেরুন্নেসার নিঃশ্বাস আটকে গেল। মিরান ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না। সে একটু ঝুঁকে এলো, কণ্ঠ আরো নিচু। প্রাসাদের ভিতরে কেউ কোনো সাপ দেখেনি সেদিন, কেউ কোনো চিৎকার শোনেনি, অথচ এক যোদ্ধার মেয়ে
যে ছোটবেলা থেকে জঙ্গলে বড় হয়েছে, সে কি করে সাপের কামড়ে এভাবে মারা যায়? মেহেরুন্নেসার চোখ বড় হয়ে গেল। মিরান সোজা হয়ে দাঁড়ালো। অনেকেই বলতো এটা দুর্ঘটনা না, একটু থামলো, তারপর ফিসফিস করে বলল, এটা ছিল পরিকল্পিত। ঘরের ভেতরে হঠাৎ যেন সব আলো ম্লান হয়ে গেল। মেহেরুন্নেসার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে উঠল। তার মনে হলো এই প্রাসাদের দেয়ালের ভিতর কত কিছু লুকিয়েছে যা কেউ জানে না বা জানতে চায় না। ঘরের ভেতরে নীরবতা যেন আরো ঘন হয়ে উঠেছে। মেহেরুন্নেসা স্থির হয়ে বসে আছে, কিন্তু তার বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠছে ধীরে ধীরে। মিরান আবারও ধীরে হাঁটা শুরু করলো, তার পায়ের শব্দ যেন কার্পেট গিলে ফেলছে। এখন শুরু মারজান বেগমের কথা। মেহেরুন্নেসা ও মনোযোগ দিল। মিরানের ঠোঁটে হালকা এক তিক্ত হাসি ফুটে উঠল। এ মহলে তিনি এসেছিলেন কোনো সাধারণ পথ ধরে না, সে একটু থামলো, তারপর নিচু গলায় বলল, নিজের স্বামীকে হত্যা করে। মেহেরুন্নেসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হ্যাঁ, কথাটা গোপন রাখা হয়েছিল, বাইরে কেউ জানতো না, কিন্তু ভেতরের লোকেরা জানতো, বা অন্তত সন্দেহ করত। তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন, আর তার কিছুদিনের মধ্যে মারজান বেগম এই প্রাসাদে। মিরানের চোখে তখন তীক্ষ্ণ ঝিলিক। সুন্দরী ছিলেন, বুদ্ধিমতীও, মানুষকে নিজের দিকে টানার অদ্ভুত ক্ষমতা ছিল তার। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। বাকেশ্বর তখনও মাইমুনা শেখের স্বামী, কিন্তু ধীরে ধীরে সেই দূরত্ব তৈরি হতে লাগলো, আর সেই ফাঁকটাই ব্যবহার করেছিল মারজান। মেহেরুন্নেসা নিঃশব্দে শুনছে। একসময় পুরো প্রাসাদে কানাঘুষা শুরু হলো, কারো সামনে কিছু না, কিন্তু আড়ালে আড়ালে সবাই বুঝতে পারছিল সম্পর্কটা কেমন। মিরান থামলো, চোখ শুরু করে তাকালো সামনে। তারপর মাইমুনা শেখ মারা গেলেন, আর তার কিছুদিন পর মারজান বেগম যেন এই প্রাসাদের ছায়ার মতো হয়ে উঠলেন। তার উপস্থিতি, তার প্রভাব সবকিছু বাড়তে লাগলো। মেহেরুন্নেসার বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, মিরানের কণ্ঠ আরো নিচু হলো। কারণ যেভাবে মাইমুনা শেখ মারা গিয়েছিলেন, প্রায় একইভাবে সে একদম কাছে ঝুঁকে এলো। মারা গেলেন মারজান বেগমও। মেহেরুন্নেসার নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। বলা হলো বিছার কামড়েই মারা গেছে তিনি, এক রাতে নিজের কক্ষেই, কারো কোনো শব্দ শোনা যায়নি। সকালে গিয়ে দেখা গেল তিনি আর নেই। মিরান সোজা হয়ে দাঁড়ালো। অদ্ভুত না? তার চোখে তীক্ষ্ণ প্রশ্ন। একের পর এক একই ধরনের মৃত্যু। সে ধীরে ধীরে বলল, আগে মাইমুনা শেখ, তারপর মারজান বেগম। মেহেরুন্নেসা কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে মারজান বেগম? হ্যাঁ, সেটাই প্রশ্ন। তাহলে উনি বেঁচে কি করে আছেন? সেদিনের পর থেকে 2 বছর সে রাজ্যবাসীর কাছে মৃতই ছিল, কিন্তু বিপত্তি বাঁধল 2 বছর পরে। সে হঠাৎ উদয় হলো কোথা থেকে যেন, জানা গেল দূরে কোনো মাদ্রাসায় ছিল। জমিদার গিন্নি হওয়ায় প্রজারা মাথা ঘামাতে পারল না। মেহেরুন্নেসার আঙ্গুলগুলো কাঁপতে লাগলো। মিরান তাকিয়ে রইল তার দিকে। এই প্রাসাদে কেউই আসলে নিরাপদ না বেগম। তার কণ্ঠে এবার কোনো নাটকীয়তা নেই, শুধু নিঃসন্দেহ সত্যের মতো ভারী একটা সুর। ঘরের নরম আলো হঠাৎ যেন আরো অন্ধকার লাগতে শুরু করলো মেহেরুন্নেসার কাছে। মেহেরুন্নেসা তখন চুপচাপ শুনছিল, কিন্তু এবার তার ধৈর্য ভেঙে গেল। সে এক ঝটকায় সোজা হয়ে বসলো, চোখে স্পষ্ট উত্তেজনা আর অস্থিরতা। সেসব না হয় বুঝলাম, তার গলা কাঁপছে, কিন্তু শব্দগুলো পরিষ্কার। কিন্তু গত রাতে আমি আমার ভাইজানকে দেখেছি জঙ্গলে তোমাদের সাথে। আজ সে মারা গেল কি করে? সে থামলো না। আর আমি যার হাতে পড়েছিলাম সে একজন পুরুষ ছিল। সে কে? আমি তার কাছ থেকে ছাড়া পেলাম কি করে? প্রশ্নগুলো যেন একসাথে ছুটে এলো। ঘরের ভিতর হঠাৎ আবারও নীরবতা। মিরান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেহেরুন্নেসার দিকে। তারপর ধীরে ধীরে তার ঠোঁটে একটা কুটিল হাসি ফুটে উঠল। অবশেষে আসল প্রশ্ন। সে ধীরে হাঁটতে হাঁটতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার, গাছের ছায়া নড়ছে। যাকে তুমি দেখেছো সে সাধারণ কেউ না। মেহেরুন্নেসার বুক ধকধক করছে। মিরান ঘুরে তাকালো তার দিকে। সেই অন্ধকার দুনিয়ার রাজা। শব্দগুলো খুব নিচু স্বরে বলা, তবু যেন দেয়ালে প্রতিধ্বনিত হলো। তার কোনো নাম নেই সবার সামনে, কেউ তাকে ডাকে না, কিন্তু সবাই তাকে চেনে। মিরান ধীরে ধীরে এগিয়ে এলো। জমিদাররা, যাতে তুমি এত ক্ষমতাবান ভাবো, তারা নিজেরাই তার কাছে ঋণী। মেহেরুন্নেসার চোখ বড় হয়ে উঠল। এ রাজ্যে যে গোপন বাণিজ্য, যে লেনদেন, যে চুক্তি, তার অর্ধেক তার নিয়ন্ত্রণে। সে ছায়ার আড়াল থেকে সব চালায়। মিরানের চোখে অদ্ভুত ঝিলিক। জমিদাররা তার সাথে ভাগে ব্যবসা করে, লাভের হিসাব, মানুষের হিসাব, সব কিছু। ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। তাকে ছাড়া তারা অচল। মেহেরুন্নেসার গলা শুকিয়ে গেল।
আর আমার ভাই? সে কাপা গলায় জিজ্ঞাসা করলো। মিরান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, তোমার ভাই খুব বেশি জেনে ফেলেছিলেন। এই দুনিয়ায় একটা নিয়ম আছে বেগম, যারা বেশি দেখে বেশি বোঝে তারা বেশি দিন বাঁচে না। মেহরুন্নেসার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে ফিসফিস করে বলল। আর আমি? মিরান এবার একদম কাছে এসে দাঁড়ালো। তুমি বেঁচে আছো কারণ তোমাকে বাঁচিয়ে রাখা দরকার ছিল। তার ঠোঁটে আবারও সেই কুটিল হাসি। আর যাকে তুমি ভয় পাচ্ছ, যার হাতে পড়েছিলে, সে ধীরে ধীরে বলল, তার কাছ থেকে তুমি ছাড়া পেয়েছো, কারণ সে নিজ থেকে তোমাকে ছেড়ে দিয়েছে। মেহরুন্নেসার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কেন? প্রশ্নটা খুব আস্তে বের হলো তার ঠোঁট দিয়ে। মিরান চোখ সরু করে তাকালো। সেটা এখনো বলার সময় আসেনি। ঘরের ভেতরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে আরো বড় কোনো অন্ধকারের আভাস। মেহরুন্নেসার বুক উঠানামা করছে দ্রুত, তার চোখে ভয়, রাগ, অবিশ্বাস সব মিলেমিশে এক অদ্ভুত ঝড়। সে কাপা গলায় বলল, তাহলে সেই কি আমার ভাইজানকে হত্যা করেছে? ঘরের বাতাস যেন থমকে গেল। মিরান কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখে সেই আগের কুটিল হাসিটা নেই। এবার চোখ দুটো স্থির, তারপর ধীরে মাথা নাড়ল। না। মেহরুন্নেসার বুকের ভেতরটা আরো কেঁপে উঠল। মিরান এবার একটু সামনে এগিয়ে এলো, তার কণ্ঠস্বর ঠান্ডা, নিরাবেগ। শুধু সে না, একটু থামলো, তারপর নিঃশব্দে বলল। মেরেছি আমরা সবাই মিলে। শব্দগুলো যেন ছুরি হয়ে বিঁধল। মেহরুন্নেসার চোখ হঠাৎ বিস্ফোরিত হয়ে উঠল। সে বিশ্বাস করতে পারছে না। কি? তার গলা ভেঙে গেল, তারপর মুহূর্তের মধ্যে তার চোখে জমে উঠল ঘৃণা। সে পিছিয়ে গেল এক পা। তুমি? তার কণ্ঠ কাঁপছে, কিন্তু সেই কাঁপনের ভেতরে স্পষ্ট ঘৃণা। তুমি পারলে? ও, তুমি তো আমার খুনি। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আমার ভাইজান। কথা শেষ করতে পারল না সে। কান্নায় গলা আটকে গেল। সে মুখ ঢেকে কেঁদে উঠল। বুক ফেটে যাচ্ছে যেন। মিরান স্থির দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ নেই, শুধু অদ্ভুত এক কঠিন সত্যের ছায়া। সে ধীরে ধীরে বলল, সব সত্যি চোখে দেখা যায় না বেগম। মেহরুন্নেসা কান্নার ভেতরে তাকালো তার দিকে। মিরান এবার একদম কাছে এসে দাঁড়ালো, তার কণ্ঠ নিচু, কিন্তু প্রতিটা শব্দ ভারী। এমন কিছু সত্য আছে যেগুলো তুমি জানলে। তার চোখ সরাসরি মেহরুন্নেসার চোখে। তুমি নিজেই হত্যা করতে তোমার ভাইকে। মেহরুন্নেসা স্তব্ধ হয়ে গেল। কান্না থেমে গেল না, কিন্তু তার ভেতরে যেন নতুন এক ভয় জন্ম নিল। কারণ এই কথাগুলো মিরান বলছে এমনভাবে যেন এটা কোনো হুমকি নয়, বরং নিশ্চিত সত্য। মেহরুন্নেসা এখনো স্তব্ধ। তার চোখের জল থামেনি, কিন্তু কান্নার শব্দ যেন হারিয়ে গেছে। শুধু নিঃশ্বাসটা ভারী হয়ে উঠেছে। সে ফিসফিস করে বলল। কি এমন সত্যি? মিরান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল। সেদিন যেদিন শাহজাদা তোমাকে তোমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল, তুমি কি ভেবেছিলে সেটা শুধু তোমার ভাইয়ের কোনো ছোটখাটো অপরাধের শাস্তি? সে মাথা নাড়ল না, শুধু তাকিয়ে রইল। মিরান এবার এক পা এগিয়ে এলো। রত্নপ্রভাকে কেউ আটকে রাখবে, অত্যাচার করবে, এমন বীর এখনো জন্ম হয়নি শাহবাদে। তার কণ্ঠে দৃঢ়তা। সে নিজের ভাগ্য নিজেই বদলাতে পারে। মেহরুন্নেসা কপাল কুঁচকে গেল। তাহলে? তার গলা কেঁপে উঠল। মিরান এবার একটু থামলো, যেন কথাগুলো মাপছে। তারপর ধীরে, খুব ধীরে বলল। আসল ঘটনা হলো তোমার ভাই মাহবুব তোমাকে বিক্রি করতে চেয়েছিল। মুহূর্তের জন্য সময় থেমে গেল। মেহরুন্নেসার চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। না, আমি জীবনেও বিশ্বাস। তুমি থামবে? মিরানের ধমকে থামলো মেহের। মিরান বিরক্তি নিয়ে বলল। তোমার কি মনে হয় এত রাতে কারাগার থেকে পালিয়ে তোমার এই নির্জন জায়গায় নিয়ে এসেছি মিথ্যা কথা শোনাতে? মেহরুন্নেসা মাথা নিচু করে ফেলল। মিরান স্থির দাঁড়িয়ে রইল। আমি সেই লোককে চিনি যার কাছে তোমাকে দেওয়া হতো, কিন্তু তার নাম এখন বলবো না। মেহরুন্নেসার বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে। সে না, ভাইজান এমন করতে পারে না। মাথা নাড়তে লাগলো, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে একের পর এক। মিরানের কণ্ঠ এবার আরো ঠান্ডা। এসব বিশ্বাস করা কঠিন, তাই না? একটু ঝুঁকে এলো সে। কিন্তু সত্যি সবসময় সহজ না, আর সেই কারণেই সে ধীরে ধীরে বলল। শাহজাদা নিজে গিয়েছিল তোমাকে আনতে। মেহরুন্নেসার চোখ কেঁপে উঠল। সে তোমাকে শাস্তি দিতে নয়, তোমাকে বাঁচাতে নিয়ে এসেছে, ভালোবেসে নিয়ে এসেছে। শব্দগুলো যেন ধীরে ধীরে ঢুকে গেল তার ভেতরে। মেহরুন্নেসা স্থির হয়ে বসে রইল। মিরান সোজা হয়ে দাঁড়ালো। এরপর তোমাকে এই মহলে নিয়ে আসা হয়। তার কণ্ঠে কোনো নাটকীয়তা নেই, শুধু একের পর এক উন্মোচিত হতে থাকা সত্যের ভার। মেহরুন্নেসার মনে হচ্ছিল তার পুরো পৃথিবীটা যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। চোখের পানি মুছে বলল। আমি অরণ্য সাহের ব্যাপারে জানতে চাই। সে কোথায় এখন? সবাই বলে সে বেঁচে নেই, কিন্তু সেদিন রাতে জাহাজে দেখেছি আমি তাকে। মিরান ফোঁস করে শ্বাস ছাড়ল।
অরণ্যর কাহিনী জানতে হলে যেতে হবে ৮ বছর অতীতে। সে ছিল ছন্নছাড়া, বেখেয়ালি। জমিদার বাড়ির বড় শাহজাদি রত্নপ্রভার সাথে তার প্রেম ছিল। যে সে প্রেম নয়, কঠিন প্রেম। তবে রত্নপ্রভাই কিন্তু আগে প্রেমে পড়েছিল অরণ্যর। অরণ্য তারপরে প্রেমে মন দিল। এমনই এক নীরব রাতে মারজান তার কাল হলো। মেহরুন্নেসার রক্ত হিম হয়ে আসে, এগিয়ে আসে খানিকটা মিরানের দিকে। তারপর তারপর কি হয়েছিল বলো না। মিরান কিছু বলতে যাবে অমনি ভারী দরজাটায় খটখট শব্দ হয়। চমকে উঠে দুজনই। এত রাতে এখানে কে এলো? মিরান পর্যন্ত চমকে উঠল। এখন তো কারো আসার কথা না। মেহরুন্নেসা ফিসফিস করে বলল, দরজা খোলো না, কোনো বিপদ হতে পারে আমাদের। দরজার খটর খটর ক্রমশই বেড়ে চলেছে। মেহরুন্নেসা ভয়ে সিটিয়ে আছে, না জানি কোন বিপদ এসে দাঁড়ালো আবার। মিরানকে অনুরোধ করলো দরজা না খুলতে, কিন্তু মিরান খুলবেই। দেয়ালে ঝোলানো তরবারি কোষ থেকে তালোয়ারটা ছুটিয়ে নিয়ে দাঁড়ালো ভারী দরজার সামনে। কিঞ্চিত সময়ের জন্য থামলো দরজার শব্দ। মিরান অপেক্ষা করলো ফের শব্দ হবার। কিছুক্ষণ পর আবারও শব্দ, সাথে সাথে ঝনাত করে খুলে দিল ভারী দরজাটা। সামনে দৃশ্যমান হলো এক পুরুষ অবয়ব। মেহরুন্নেসা চমকে তাকালো তার দিকে। সম্পূর্ণ শরীর কালো পোশাকে আবৃত, মুখোশের আড়ালে দৃশ্যমান একজোড়া শকুন চোখ, যা মিরানকে ছাড়িয়ে সরাসরি দৃষ্টি ফেলল মেহরুন্নেসার উপর। মিরান সামান্য ঝুঁকে তাকে সম্মান জানালো। মেহের বুঝলো এই সেই লোক। ভয়ে গায়ে কাটা দিচ্ছিল তার। লোকটা ভেতরে ঢুকতে গেলে মিরান দরজায় বাধা হয়ে দাঁড়ালো। মিরানের এমন ব্যবহারে সে মনক্ষুণ্ণ। মিরান শটান দাঁড়িয়ে পড়ল। তাকে আমি আমার অধীনে এখানে নিয়ে এসেছি। কথা দিয়েছি তার কোনো ক্ষতি হতে দেব না। যেভাবে নিয়ে এসেছি সেভাবে মহলে পৌঁছে দিয়ে আসবো নির্বিঘ্নে। এতে যদি আমার প্রাণও দিতে হয়। লোকটার চোখ দুইটা হেসে উঠল, গমগমে গলায় বলল। কোমরে গোজা নুক্তাটা থেকে ধারালো এক বাঁকা চাকু বের করলো মুহূর্তে। মিরানের দিকে তাক করতে মিরান হেসে ফেলল। ভুলে যাবেন না, নাসিরবাদের 5টা আসামি আমার আয়ত্তে। আমায় মারলে তাদের নাগাল জীবনেও পাবেন না জনাব। তাই ভালোই ভালো স্থান ত্যাগ করুন। শাহজাদা স্ত্রীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তার দিকে দৃষ্টি দিয়ে মরণ ডেকে আনবেন না। মেহরুন্নেসার আত্মা তখন যায় যায়। কেন সে আসতে গেল মিরানের সাথে? মিরান হেসে বলল। ক্রোধে সরু হয়ে আসলো লোকটার চোখ। ক্যাচ করে চাকু গেড়ে দিল মিরানের বাহুতে। মিরান একবার চমকে গিয়ে খিলখিল করে হেসে উঠল। চাকুটা হাতে করে বেরিয়ে গেল সে। কিছুটা এগিয়ে পিছনে ফিরতে মিরানের মুখের উপর দরজা বন্ধ করে দিল। লোকটা ক্রোধে খানিকটা এগিয়ে এসে থেমে গেল। তার উদ্দেশ্য ছিল শেষ একবার মেহরুন্নেসাকে দেখা। তা মিরান হতে দিল না। দরজা বন্ধ করে পুনরায় মেহরুন্নেসার সামনে গিয়ে বসলো মিরান। মেহের তড়িঘড়ি করে উঠে এসে তার বাহু চেপে ধরল। এ কি, কত রক্ত পড়ছে। তুমি ফিরে চলো চলো, আবার অন্য একদিন শুনবো সব। কিন্তু মিরান ভাবলেশীন, যেন কিচ্ছু হয়নি। এক টুকরো কাপড় বাহুতে বাঁধতে বাঁধতে বলল। এতটুকু আঘাতে আমার কিছু হয় না বেগম। এর চাইতে ঢের আঘাত সহ্য করার ক্ষমতা আমার আছে। তোমার সামনে বিপদ। শাহজাদা তোমার সর্বোচ্চ আগলে রাখবে জানি, তবে তোমারও শত্রু চিনতে হবে। মেহরুন্নেসা স্থির হয়ে বসলো। আগে অরণ্যের ব্যাপারে বলো, সে কোথায়? সে মৃত। মেহরুন্নেসা খুবই বিরক্ত হয় কথাটা শুনে। মিরান ফের বলল। সেদিন ছিল ভরা জ্যোৎস্না। শাহাবাদের পাশের রাজ্য নাসিরবাদ। সেখানকার একজন সুনামধন্যী সুফি এসেছিলেন শাহাবাদে। আসরের আয়োজন করা হয়েছিল সেখানে। গোটা মহল আমন্ত্রিত ছিল, তবে গিয়েছিল কেবল শাহজাদা অরণ্য। তখন রত্নপ্রভার সাথে তার পুরোদমে প্রেমের সম্পর্ক। কিশোরী রত্না অপেক্ষায় থাকে অরণ্য ফেরার। ততদিন অরণ্য অনেকটাই শুধরে গেছে। ভাইজানের সাথে কাজ করে রাজ্যের। রাত করে মহলেও ফেরে না। কথাও বেশ সংযত হয়েছে। শোনা যায় মদ্যপানও ছেড়ে দিয়েছিল। সবটাই শাহজাদি রত্নপ্রভার জন্য সম্ভব হয়েছিল। গোটা জমিদার পরিবার তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে শুরু করলো। মিরান একটু দম নিল। কথায় বিরতি দেওয়ায় মেহরুন্নেসা বড় অধৈর্য। খানিকটা এগিয়ে আসলো মিরানের দিকে। তারপর কি হলো বলো। মিরান পা মেলে বসলো, ফের বলতে শুরু করলো। সেরাতে অরণ্য শাহ ফের মদ পান করে মহলে ফেরে। ফিরেই শুরু হয় মাতলামো। তখন আমার বয়স 13। আমার মা মহলে রন্ধনের কাজ করত। বলতে বলতে মিরানের চোখে ভেসে ওঠে সেই দৃশ্য। অরণ্য ঢুলতে ঢুলতে মহলে ঢুকলো। রত্নপ্রভার পায়ের কাছে বসে মিরান। অরণ্যকে দেখা মাত্র এগিয়ে গেল রত্নপ্রভা। অরণ্য দেহের তাল সামলাতে না পেরে ঢলে পড়ল প্রভার গায়ে। জাপটে ধরল তাকে বুকের মধ্যে। প্রভা নিজেকে ছাড়ানোর জন্য হাঁসফাঁস করতে লাগলো। এই অবস্থায় কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। লোকে কি না কি ভেবে বসবে। কান্না জড়ানো কণ্ঠে বলল। তুমি আবার নেশা করে এসেছো? অরণ্য জড়ানো হাসকি স্বরে বলল। চল না আমরা বিবাহটা সেরে ফেলি। রত্না, এই রত্না, চল না আমরা স্বামী স্ত্রী হয়ে যাই। তোকে যে আমার বড্ড কাছে টানতে মনে চায়। অরণ্যের শরীরের উগ্র মদের গন্ধে প্রভাব
বমি আসার জোগাড়, কোনো রকমে ওকে ঠেলে ঠুলে সরানোর চেষ্টা। কিন্তু অমন হ্যাংলা পাতলা মেয়ে এমন হৃষ্টপুষ্ট তারা যুবককে কতটা বল প্রয়োগ করতে পারে। অরণ্য সরল না, আরো জাপটে ধরল প্রভাকে। সে এখন নিজের বিবেকে নেই। প্রভা জিদে কান্না করতে করতে বলল, আসরে মেয়েদের সাথে রঙ্গ করেই তো ফিরলে। আজকের পর থেকে আমার মুখও দেখবে না তুমি। কেউ হও না তুমি আমার। আমি না করার পরেও ফের নেশা করেছ অন্য নারী ছুঁয়ে। প্রভা কথাটা শেষ করার আগে অরণ্য তড়িৎ গতিতে ছাড়িয়ে নিল নিজেকে, চেপে ধরল প্রভার গাল। তবে সেটা খুব জোরে না, পাছে ব্যথা পায়। নেশাক্ত হাসকি স্বরে বলল, আমি একজনকে ভালোবাসি, একজনকে মন দিয়েছি। দেহের মালিকানাও সেই একজনের। আমি যে আসরে থাকি সে আসরে নর্তকী ঢোকা নিষিদ্ধ। আমি কাউকে ছুঁইনি, আমি শুধু তোকে ছুঁতে চাই। প্রভার বুকটা ধরফর করছিল। অরণ্যের কথাগুলো নেশায় জড়ানো, তবুও কোথাও যেন সত্যির মতো গভীর। তাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল, কিন্তু এই অবস্থায় তাকে উঠোনে রেখে দিলে সর্বনাশ হয়ে যাবে। চারিপাশে দাসী চাকরদের আনাগোনা, কেউ দেখে ফেললে কি নাকি রটবে। প্রভা দ্রুত নিজেকে সামলে নিল। চুপ, আর একটা কথাও না। ফিসফিস করে বলল সে, কণ্ঠে উৎকণ্ঠা। অরণ্য তখনও আধা নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। ঠোঁটে সেই হালকা হাসি, কিন্তু শরীর পুরোপুরি ভার হয়ে আছে। প্রভা কষ্ট করে তার একটা হাত নিজের কাঁধে তুলে নিল। চলো আমার সাথে। ধীরে ধীরে তাকে নিয়ে এগোতে লাগলো করিডোরের ভেতর দিয়ে। মিরানকে বলল শুয়ে পড়তে, আর এই ঘটনা যেন কাউকে না বলে। অরণ্যের পা ঠিকমতো চলছে না, বারবার হোঁচট খাচ্ছে। মাঝে মাঝে আবার প্রভাকে শক্ত করে জড়িয়ে ধরতে চাইছে। সোজা হয়ে হাঁটো, কেউ দেখে ফেলবে। চাপা গলায় ধমক দিল প্রভা, কিন্তু সেই ধমকের ভিতরেও উদ্বেগ স্পষ্ট। কোনো মতে তাকে নিজের কক্ষের দরজার কাছে এনে থামলো। দ্রুত চারিপাশে তাকালো, কেউ নেই। নিশ্চিত হয়ে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। দরজা বন্ধ করে এক প্রস্থ স্বস্তি নিঃশ্বাস ফেললো। অরণ্যকে ধীরে ধীরে বসালো মেঝেতে পাতা নরম গালিচার উপর। বসো, নড়াচড়া করো না। অরণ্য হালকা হেসে মাথা নেড়ে যেন সম্মতি দিল, কিন্তু চোখ দুটো আধো বন্ধ। প্রভা দ্রুত কলস থেকে পানি এনে একটা পাত্রে ঢাললো, তারপর কাপড় ভিজিয়ে এনে অরণ্যের মুখে কপালে আলতো করে চাপতে লাগলো। এতবার বলি এই নেশা ছেড়ে দাও, তোমার কানে যায় না তাই না? যেদিন আমি হারিয়ে যাব সেদিন বুঝবে। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। অরণ্য কিছু বলল না, শুধু চোখ বুজে সেই স্পর্শটা অনুভব করছিল। কিছুক্ষণ পর বলল, কোথায় যাবি তুই? কেন? বিয়ে করে অন্য। প্রভার কথা শেষ হওয়ার আগে অরণ্য প্রভার চুলের পিছনে ধরে ওকে নিজের দিকে এগিয়ে এনে ঘাড়ে মুখ গুজল। খোঁচা খোঁচা দাড়ির ঘষায় প্রভার অদ্ভুত একটা অনুভূতি হয়। তার অনুভূতির 12টা বাজে অরণ্য কামড় বসিয়ে দিল তার ফর্সা ঘাড়ে। আউচ করে উঠল রত্না। অরণ্য ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। প্রভা এবার ঘাড়ে হাত ডলতে ডলতে তার হাত ধরে টেনে তুলল। ওঠো, ধুতে হবে। কষ্ট করে তাকে পাশে রাখা পানির কাছে নিয়ে গেল। হাত ধরে ধরে তার মুখ ধুইয়ে দিল, চোখে পানি দিল। অরণ্য মাঝে মাঝে কেঁপে উঠছে ঠান্ডা পানিতে, কিন্তু বাধা দিচ্ছে না। তারপর নরম তোয়ালেতে হাত পা মুখ মুছিয়ে দিল, পালঙ্কে বসিয়ে দিল। তারপর সবশেষে একটা পেয়ালায় লেবু মিশিয়ে টক পানি বানালো প্রভা। তাড়াতাড়ি এসে তার সামনে বসে পড়ল। এটা খাও। অরণ্য চোখ কুচকে তাকালো। তিতা? প্রভা বিরক্ত হয়ে বলল, তিতা না, ভালো হবে তোমার, খাও। নিজের হাতে পেয়ালাটা ঠোঁটের কাছে ধরতে অরণ্য আর কিছু বলল না। ধীরে ধীরে কয়েক চুমুক খেলো। পানি শেষ হতেই তার শরীরটা একটু ঢিলে হয়ে এলো। প্রভা নিঃশ্বাস ফেললো, তারপর আবার কষ্ট করে তাকে উঠিয়ে পালঙ্কের অপর দিকে নিয়ে গেল। ধীরে ধীরে শুইয়ে দিল নরম বিছানার উপর। অরণ্য এবার একদম চুপ, চোখ বন্ধ হয়ে আসছে। প্রভা একটু দূরে বসে তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটাই কিছুক্ষণ আগে এত বেপরোয়া, এত উশৃঙ্খল, আর এখন ঠিক একটা অবুঝ শিশুর মতো ঘুমিয়ে পড়ছে। তার বুকটা কেমন নরম হয়ে এলো। ধীরে ধীরে হাত বাড়িয়ে অরণ্যের কপালে চুলগুলো সরিয়ে দিল। ফিসফিস করে বলল, আর কত কষ্ট দিবে নিজেকে? এসব করে সুন্দর চেহারাখানায় কুৎসিত ছাপ ফেলছো। এত চেষ্টা করি তোমার উপর রেগে থাকার, আমি বারবার ব্যর্থ হই কেন বলো তো? কোনো উত্তর এলো না, শুধু অরণ্যের শান্ত নিঃশ্বাসে ভরে উঠল পুরো কক্ষ। প্রভা অরণ্যের হাতটা নিয়ে ছোট করে চুমু খেলো, তারপর হাতের উল্টো পিঠ তার গালে ছোঁয়ালো। পালঙ্কে শুয়ে থাকা অরণ্যের নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। চোখ দুটো আধো খোলা, তবু তাতে যেন এক অচেনা ঘোর। প্রভা উঠে সরে যেতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ অরণ্যের হাতটা এগিয়ে এলো। তার কবজি শক্ত করে ধরে ফেললো সে। প্রভা চমকে উঠল। এই! অরণ্য ধীরে ধীরে উঠে বসলো, চোখে সেই নেশা ঢাকা গভীর দৃষ্টি। যেন ঠিক মতো দেখছেও না, আবার সব দেখছে। একটানে প্রভাকে কাছে টেনে নিল। প্রভা ভারসাম্য হারিয়ে তার বুকে পড়ে গেল। ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে।
তার কণ্ঠে ভয়, লজ্জা, জড়তা মিশে আছে, কিন্তু অরণ্য শুনছে না। তার কণ্ঠ ভারী, জড়ানো, তবু অদ্ভুত স্পষ্টতায় ভরা। তোকে ছোঁয়ার জন্য আমার আর তর্স না রে রত্না। বলছি যে চল না বিয়েটা সেরে ফেলি। প্রভার বুকটা কেঁপে উঠল। এই কথাটা এই সুরে সে কখনো শুনেনি। সে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত হলো। এখন বললে আব্বাজান বিয়ে দিবে তো নাই, উল্টো আমাদের বিচ্ছিন্ন করতে লেগে পড়বে। অরণ্যের চোখে তখন কোনো বেপরোয়া হাসি নেই, বরং একরকম আকুলতা, এক ধরনের দহন। সে আরো কাছে টেনে নিল প্রভাকে। সবাইকে জানিয়ে বিবাহ করতে বলেছি। ইসলামী শরিয়াহ মোতাবেক তুই আমি দুজনে প্রাপ্তবয়স্ক। আমরা গোপনে বিয়ে করে নিই, এখনই কাউকে জানাতে হবে না। প্রভা একটু চটে গেল। তাহলে নিকা করে লাভটা কি? কেউ যখন কিছু জানবেই না, আমি তোমার স্ত্রীর মর্যাদা পাবো না, তোমার বেগম সেজে ঘুরে বেড়াতে পারবো না, তাহলে করবোটা কি? কেন আদর? আদর তো করতেই পারবো। অরণ্যের মুখে এমন লাগাম ছাড়া নির্লজ্জ কথা শুনে প্রভা হা হয়ে গেল। কি সব বলছো? দেখো তুমি ঠিক নেই, ঘুমাও। অরণ্য নাছোড়বান্দা। আরে শোন না, বিয়েটা হয়ে গেলে রাতে চুপি চুপি তোর ঘরে যাব, তোকে মন ভরে আদর করব, ছুঁয়ে দেখব। তখন তো আর আমায় দূরে সরাতে পারবি না। তোর ঠোঁট জোড়া আমায় বড্ড টানে রে রত্না, বলতে পারি না ভয়। আবার যদি আমায় তেহলভি ভাবিস, কিন্তু বিশ্বাস কর আমার অন্য কারো প্রতি এই টান আসে না রে, কেবল তোর জন্য আসে। আমায় একটু কাছে টানবি? চল বিয়েটা করি। প্রভা বুঝতে পারছে অরণ্য নিজের মধ্যে নেই, নেশার ঘোরে ডুবে আছে। এই অরণ্য স্বাভাবিক অরণ্য না। অরণ্য, তুমি এখন ঠিক নেই, ছেড়ে দাও, কাল নেশা কাটলে কথা বলবো এ নিয়ে। সে আস্তে করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অরণ্যের বাহু আরো শক্ত হয়ে এলো। সবাই বলে আমি ছন্ন ছাড়া বাউন্ডলে, তার কণ্ঠ ফিসফিসিয়ে গেল। কিন্তু তোর কাছে আমি শুধু তোর মানুষ হতে চাই। এই রত্না, বল না আমি অনেক খারাপ কেন? তোকে তো ভালোবাসি, তোর কাছে খারাপ মনে হবে কেন? তুই ছেড়ে যাওয়ার কথা কেন বলিস? তুই গেলে আমি মরে যাব। প্রভা চোখ ভিজিয়ে উঠল। সে হাত বাড়িয়ে অরণ্যের কাঁধে রাখলো খুব আস্তে। তুমি আছো না আমার কাছে? আছো তো, আমিও আছি চাঁদ আমার, কোথাও যাব না। অরণ্য তার মুখের খুব কাছে ঝুঁকে এলো। প্রভা চোখ বন্ধ করে ফেললো এক মুহূর্তের জন্য। তারপর হঠাৎই নিজেকে সামলে নিয়ে দু হাতে ঠেলে একটু দূরে সরিয়ে দিল অরণ্যকে। না, এখন না। তার কণ্ঠ কাঁপছে। তুমি নিজের মধ্যে নেই এখন। অরণ্য কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে ধীরে মাথাটা নুইয়ে এলো। শরীরটা আবারও ঢলে পড়ল পালঙ্কে। নেশা, ক্লান্তি সব মিলে সে আর টিকতে পারল না। প্রভা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে ধুকপুক করছে। তারপর ধীরে এগিয়ে এসে আবারও তাকে ঠিক করে শুইয়ে দিল। চাদরটা টেনে দিল গায়ের উপর। একটু দূরে বসে ফিসফিস করে বলল, আমি আছি, তোমাকে গুছিয়ে নিব। তার চোখে জল চিকচিক করছিল। প্রভা অরণ্যকে শুইয়ে দিয়ে সরে আসতে যাচ্ছিল। তার বুক এখনো ধরফর করছে একটু আগের মুহূর্তগুলোর জন্য, অরণ্যের কথাগুলোর জন্য। ঠিক তখনই হঠাৎ অরণ্যের হাত আবার তার ওড়না টেনে ধরল। প্রভা ঘুরে তাকানোর আগেই একটানে তাকে কাছে টেনে নিল সে। অরণ্য, শব্দটা ঠোঁটেই আটকে গেল। অরণ্য কোনো কথা বলল না। তার চোখ আধা বন্ধ, কিন্তু ভেতরে যেন অদ্ভুত এক জেদ, এক আকুলতা। এক মুহূর্তে সে প্রভার খুব কাছে চলে এলো। প্রভা কিছু বুঝে ওঠার আগে তার ঠোঁট ছুঁয়ে গেল প্রভার ঠোঁট। সময়টা যেন থেমে গেল এক নিঃশ্বাসের জন্য। প্রভা স্তব্ধ, হাত দুটো বাতাসের গতিতে থেমে গেল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল অজানা এক অনুভূতিতে। লজ্জা, ভয় আর কোথাও লুকিয়ে থাকা এক অস্বীকার করা যায় না এমন টান। কিন্তু ঠিক সেই মুহূর্তে খট করে একটা শব্দ হলো। দরজাটা আচমকা খুলে গেল। প্রভা চমকে সরে গেল তড়িঘড়ি করে। দরজার মুখে দাঁড়িয়ে আছে মারজান বেগম। বলি, শাহানশা কি ফিরলো? কথা আটকে গেল তার মুখে। তার চোখ দুটো স্থির হয়ে আছে সামনের দৃশ্যের উপর। কয়েক মুহূর্ত নিঃশব্দ। তারপর ধীরে ধীরে তার ঠোঁট বাঁকা হয়ে উঠল। বাহ! শব্দটা যেন বিষ মেশানো। প্রভা তড়িঘড়ি এগিয়ে এলো। দেখুন ছোট আম্মা, আপনি ভুল বুঝছেন, সেরকম কিছু হয়নি। আমি তো... প্রভার কথা শেষ হওয়ার আগে সজোরে এক চড় বসিয়ে দিল তার গালে। তার গলা কাঁপছে। মারজান এক পা এগিয়ে এলো, চোখে তীব্র তাচ্ছিল্য। আমি যা দেখেছি সেটা বুঝতে আমার কারো সাহায্য লাগে না। প্রভা তবুও আকুতি করল। না, সে সে নেশায় ছিল, সে বুঝতে পারেনি। আসলে আমি ওনাকে ঘরে দিতে এসেছিলাম। প্রভা প্রায় কেঁদে ফেলল, কিন্তু মারজান আর শুনল না। আরেক ঘা চর প্রভাকে মারতেই অরণ্য খেপে গেল। এগিয়ে এসে চেপে ধরল মারজানের গলা। তোর এত বড় সাহস! বদমাস মহিলা, তুই আমার রত্নার গায়ে হাত দিস?
প্রভা ছুটে গেল তাকে থামাতে। অরণ্য, কি করছো? অরণ্য, ছেড়ে দাও দয়া করে। কোনো রকমে টেনে টুনে অরণ্যকে সরালো। হঠাৎ করে মারজান ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। লোকজন, প্রহরী কেউ আছো? তার গলা সারা মহলে ছড়িয়ে পড়ল। প্রভা স্তব্ধ হয়ে গেল, হাত জোর করে বলল। ছোট আম্মা, থামুন দয়া করে। সে ছুটে গিয়ে তার হাত ধরতে গেল। মারজান ঝাটকা মেরে হাত ছাড়িয়ে নিল। দূরে থাকো। তার চোখে তখন অদ্ভুত এক আগুন। নষ্ট ছেলে মেয়ে, নিজের চাচাতো ভাইয়ের সাথে শুতে লজ্জা করলো না? এর তোমরা দুজনেই পাবে। অরণ্য ঝাড়ি মেরে বলল। যাও গিয়ে বলো সবাইকে ডেকে আমি রত্নাকে ভালোবাসি আর রাজি নিকাহ করব। যাও বলো সকলকে ডেকে আমরা কি কি করছিলাম। মারজান বাঁকা হাসলো। এটা বলার ভুল সে কখনো করবে না। দু একজন দাসী দৌড়ে এসে দরজার কাছে থামলো। তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। মারজান তাদের দিকে ঘুরে দাঁড়ালো। কণ্ঠে নাটকীয় কাঁপন এনে বলল। দেখেছো? দেখো তোমরা। একটু থামলো, যেন কথা সাজাচ্ছে। তারপর উচ্চস্বরে বলল। এই ছেলে আমার সাথে জোর জবরদস্তি করেছে, আমার সম্ভ্রম হানি করার চেষ্টা করেছে, আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। প্রভার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? তার ঠোঁট কাঁপছে। মারজান এবার চোখ নামিয়ে আনলো, মুখে ভাঙা ভাঙা কষ্টের ছাপ এনে। আমাকে এমন প্রস্তাব দিয়েছে যা আমি মুখে আনতেও লজ্জা পাই। আমি অস্বীকার করলে সে আমায় জোর করেছে। দাসীরা একে অপরের দিকে তাকালো। ফিসফাস শুরু হয়ে গেল। প্রভা হতবিহ্বল। না, এটা মিথ্যে। আপনি কেন এমন মিথ্যা বলছেন? এই এই তোমরা বিশ্বাস করো না এসব। এখানে আমি উপস্থিত ছিলাম। এগুলো সব মিথ্যা, ওনার বানানো গল্প। তার গলা ভেঙে গেল, কিন্তু মারজানের চোখে তখন বিজয়ের ঝিলিক। সে জানে এই এক মুহূর্তে সবকিছু বদলে যাবে। একে একে মহলে সবার ঘুম ছুটে গেল। বেরিয়ে এলো যার যার কক্ষ ছেড়ে। এত রাতে কারা হইচই করছে? ডাকাত পড়লো নাকি মহলে? বাকে এসে অবিলম্বে ছুটে এলো। মারজানের চিৎকারে মুহূর্তের মধ্যেই মহলের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। দৌড়ে আসতে লাগলো দাসী, প্রহরী, চাকর, যে যেখানে ছিল। করিডোরে পায়ের শব্দ, ফিসফাস, আতঙ্ক সব একসাথে মিশে এক অস্থির পরিবেশ তৈরি করলো। কি হয়েছে? কে চিৎকার করলো? একটার পর একটা প্রশ্ন ভেসে আসছে। প্রভা দরজার মাঝখানে দাঁড়িয়ে সম্পূর্ণ অসহায়। তার ঠোঁট কাঁপছে, কিন্তু যেন কোনো শব্দ বেরোচ্ছে না। পালঙ্কের উপর অরণ্য অধচেতন অবস্থায় পড়ে আছে, কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই ভারী পায়ের শব্দে করিডোর কেঁপে উঠল। বাকেশা দ্রুত পা ফেলে ভেতরে ঢুকলেন। তার চোখ গম্ভীর, কপাল কুঁচকানো। কি হয়েছে এখানে? তার কণ্ঠ বজ্রের মতো। তার পেছনে ছুটে এলেন জাবের শাহ, অরণ্যের বাবা। মুখে উদ্বেগ আর অস্থিরতা। তার পাশে আমিনা, চোখ ভয় বড় হয়ে আছে। ঘরের ভিতরে ঢুকেই তারা থমকে গেল। মারজান মেঝেতে বসে পড়েছে, মাথায় হাত দিয়ে কাঁদছে। হায় আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেল। তার কান্না এতটাই নাটকীয়, এতটাই জোরে, যেন পুরো মহল শুনে ফেলে। বাকেশা চোখ সরু করে তাকালেন। স্পষ্ট করে বলো কি হয়েছে। মারজান মুখ তুলে তাকালো, চোখে জল, মুখে কাঁপন, কিন্তু সেই কাঁপনের আড়ালে লুকিয়ে আছে নিখুঁত অভিনয়। আমি তো কিছুই বুঝিনি, আমি তো নিজের কক্ষে ছিলাম। সে কেঁদে উঠল। ও হঠাৎ এই ছেলে। কাপা আঙ্গুল তুলে দেখালো অরণ্যের দিকে। জাবের শাহ এক পা এগিয়ে এলেন। অরণ্য? তার কণ্ঠে অবিশ্বাস। মারজান আবারও বলে উঠল। সে নেশা করে এসেছে, চোখে কোনো হুঁশ ছিল না। প্রভা তড়িঘড়ি করে বলল। না, এটা মিথ্যে। সে চুপ। বাকেশা বজ্র কণ্ঠে থামিয়ে দিলেন তাকে। প্রভা থমকে গেল, চোখ ভিজে উঠল সাথে সাথেই। মারজান সুযোগটা লুফে নিল। আমি তাকে থামাতে গিয়েছিলাম, কিন্তু সে আমার হাত চেপে ধরলো। সে নিজের হাত বুকের কাছে চেপে ধরল, যেন এখনো ব্যথা অনুভব করছে। আমাকে জোর করে আমার ইজ্জত লুটতে চেয়েছে, আমাকে অসতী করতে। কথাটা শেষ করলো না, মাথা নিচু করে কেঁদে উঠল। চারিপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কি বলছে বেগম সাহেবা? এ কি করে সম্ভব? জাবের শাহ স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন নিজের ছেলের দিকে। তার চোখে ধাক্কা, লজ্জা, অবিশ্বাস সব একসাথে। আমিনা কাঁপতে কাঁপতে বললেন। না, আমার ছেলে এমন না। তার কণ্ঠ ভেঙে গেল, কিন্তু মারজান থামল না। শুধু তাই না, সে আবার মুখ তুলে তাকালো, চোখে আগুন জ্বলে উঠল এবার। সে আমাকে এমন সব কথা বলেছে, এমন প্রস্তাব দিয়েছে যা আমি মুখে আনতেও পারি না। ঘরের ভেতরে যেন শ্বাসরুদ্ধকর নীরবতা। প্রভা এবার আর সহ্য করতে পারল না। না, আপনি মিথ্যা বলছেন। সে কিছুই করেনি। সে আমার কক্ষে ছিল। আমি
কথা শেষ করার আগেই সে থেমে গেল। নিজেই বুঝতে পারল এই কথাটাই তার বিরুদ্ধে যাবে। মারজানের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। দেখলি তো, নিজেই স্বীকার করছে। বাকেশা ধীরে ধীরে ঘুরে তাকালেন প্রভার দিকে। তার চোখ কঠিন হয়ে উঠছে। প্রভা অনুভব করলো মাটি যেন পায়ের নিচ থেকে সরে যাচ্ছে, আর এই বিশাল মহলের ভেতর সত্যিটা দাঁড়িয়ে আছে একা, আর মিথ্যে ছড়িয়ে পড়ছে আগুনের মতো। সে রাতটা যেন অভিশপ্ত ছিল। মহলের ভেতরে উত্তেজনা, গুঞ্জন, কান্না সব মিলে এক অদ্ভুত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। অথচ এই বিশাল অশান্তির মাঝেও একটা জিনিস স্পষ্ট, শাহজাদা বায়েজিদ নেই। সে থাকলে হয়তো এত সহজে কেউ সত্যিকে মাটি চাপা দিতে পারত না। তার তীক্ষ্ণ দৃষ্টি, হিসেবি মস্তিষ্ক সব মিলে সে নিশ্চয়ই ঘটনাটার ভেতরে ফাঁকগুলো ধরে ফেলত। কিন্তু আজ সে নেই। সে বাণিজ্যের কাজে অন্য রাজ্যে আছে, আর সেই সুযোগটাকে কাজে লাগালো মারজান। সে কাঁদছে, বুক চাপড়াচ্ছে, কখনো মেঝেতে বসে পড়ছে, এমনভাবে নিজের কাহিনী সাজাচ্ছে যেন এই ঘটনার এই সবচেয়ে বড় ভুক্তভোগী সেই। আমি তো তাকে সন্তানের মতোই দেখেছি, সে আজ আমার মান ইজ্জত নিয়ে খেললো। তার কান্নার শব্দে অনেকের চোখে সন্দেহের বদলে সহানুভূতি জন্মাতে শুরু করলো। প্রভা হতবাক হয়ে দাঁড়িয়ে সে বারবার বলতে চাইছে, না, এটা মিথ্যে, আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু তার কণ্ঠ যেন ডুবে যাচ্ছে মারজানের কান্নার ভেতরে। ঠিক তখনই একটা কণ্ঠ ভেসে এলো, কাপা কিন্তু স্পষ্ট। মিথ্যে কথা বলছেন আপনি। সবাই একসাথে ঘুরে তাকালো। দরজার পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট মিরান, মাত্র 13 বছরের একটা মেয়ে, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। মারজানের কান্না থেমে গেল এক মুহূর্তের জন্য। কি বললে? মিরান ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখ সরাসরি মারজানের দিকে। আমি সব দেখেছি। ঘরের ভিতর আবারও ফিসফাস শুরু হলো। মিরান শান্ত গলায় বলল, অরণ্যশা মহলে ঢোকার পর থেকেই শাহজাদি, রত্নপ্রভা আর আমরা দুজনে তার সাথে ছিলাম। প্রভার বুক ধক করে উঠল। মিরান থামলো না। সে তখন নেশাগ্রস্ত ছিল, কিন্তু সে কারোর সাথে জোর জবরদস্তি করেনি। তার কণ্ঠে এবার আরো দৃঢ়। বেগম সাহেবা হঠাৎ করে ঘরে ঢুকে এসব কথা বলতে শুরু করেন। ঘরের ভিতর যেন বাতাস বদলে গেল। মারজানের চোখ সরু হয়ে এলো। তুই কি বলছিস, বুঝে বলছিস তো? তার কণ্ঠে এবার হুমকির ছায়া, কিন্তু মিরান পিছিয়ে গেল না। আমি যা দেখেছি তাই বলেছি। জাবের শাহ ধীরে ধীরে তাকালেন মিরানের দিকে। তার চোখে আবার একটুখানি আশার ঝিলিক। আমিনা কাপা গলায় বললেন, আমি জানি আমার ছেলে এমন না। কিন্তু বাকের শাহ এখনো নিশ্চুপ। তার দৃষ্টি একবার মারজানের দিকে, একবার প্রভার দিকে, একবার অরণ্যের দিকে ঘুরছে। ঘরের ভেতর সত্যি আর মিথ্যার লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু মিরানের এই সাহসিকতার পরও মারজানের চোখের সেই হিসেবি ঝিলিক একটুও মুছে যায়নি। কারণ খেলা এখনো শেষ হয়নি। ঘরের ভেতর তখন চাপা উত্তেজনা, কেউ জোরে কথা বলছে না, কিন্তু সবার চোখে মুখে প্রশ্ন, আসলে কি ঘটেছে। মিরানের কথার পর পরিবেশটা খানিকটা বদলালেও পুরোটা পরিষ্কার হয়নি কিছুই। মারজান নিশ্চুপ দাঁড়িয়ে, তার চোখে ক্ষোভ, অপমান, আর ভেতরে ভেতরে জমে থাকা এক অদৃশ্য আগুন। বাকেশা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার উপস্থিতিতে যেন পুরো ঘর আবার স্থির হয়ে গেল। তিনি একবার চারিপাশে তাকালেন। প্রভা, অরণ্য, মারজান সবার দিকে। তারপর গম্ভীর গলায় বললেন, আজকের এই ঘটনা কোনো বাড়াবাড়ি হবে না। ঘরের ভেতরে নিস্তব্ধতা। যা হয়েছে তা একটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। মারজানের চোখে ক্ষীণ বিস্ময় খেলে গেল, যেন সে এমন সিদ্ধান্ত আশা করেনি। বাকেশা আবারও বললেন, অরণ্য নেশাগ্রস্ত ছিল। সে হয়তো এমন কিছু কথা বা আচরণ করেছে যা মারজান বেগম ভুলভাবে নিয়েছে। কথাগুলো বলার সময় তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু কোথাও একটা হিসেবি সংযম। জাবের শাহ ধীরে মাথা নিচু করলেন, যেন এই সিদ্ধান্তই তিনি চেয়েছিলেন। আমিনা চোখ মুছলেন চুপচাপ। প্রভা নিঃশ্বাস ফেললো। বুকের ভেতরে জমে থাকা ভয়টা যেন একটু নরম হলো। কিন্তু মারজান এর মুখ শক্ত হয়ে গেল। বাকেশা এবার অরণ্যের দিকে তাকালেন। অরণ্য। কঠিন ডাক। অরণ্য তখন পুরোপুরি স্বাভাবিক না, তবুও কোনো মতে উঠে বসলো। তোমাকে অবশ্যই বড় মার কাছে ক্ষমা চাইতে হবে। ঘরের ভেতর আবারও নিস্তব্ধতা নেমে এলো। তুমি যাই করে থাকো বা নাই করে থাকো, এই ঘটনার দায় তোমাকেই নিতে হবে। অরণ্য কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে লজ্জা, অপমান, আর কোথাও যেন নিজের উপরই বিরক্তি। ধীরে ধীরে সে পালঙ্ক থেকে নামলো। পা টলছে সামান্য, তবুও নিজেকে সামলে মারজানের সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য তার চোখ উঠল মারজানের চোখের দিকে তাকিয়ে। সেই চোখে ছিল এক অদ্ভুত হাসি। অরণ্যের বুকটা কেঁপে উঠল। তারপর সে মাথা নিচু করে ঝুঁকে পড়ল। ক্ষমা করবেন। কণ্ঠ ভারী। মারজান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তার দিকে। তার ঠোঁটের কোণে তখন ক্ষীণ অদৃশ্য এক হাসি, যেটা কেউ দেখলো না, কিন্তু সেই হাসির ভেতরেই লুকিয়েছিল একটা অসমাপ্ত প্রতিশোধের শুরু। মারজান বাইরে থেকে নিশ্চুপ, কিন্তু মনে মনে আওড়ালো, এবার না পারলে পরের বার আরো বড় করে সাজাতে হবে খেলাটা। এই ছেলেকে আমি ছাড়বো না।
তার দৃষ্টি এক ঝলক গেল অরণ্যের দিকে। সেই দৃষ্টিতে ছিল প্রতিশোধের প্রতিশ্রুতি। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। বাকেশ এবার ধীরে ধীরে ঘুরে তাকালেন রত্নপ্রভার দিকে। তার কণ্ঠ এবার আগের চেয়েও কঠিন। তুমি এত রাতে অরণ্যের কক্ষে কেন গিয়েছিলে? প্রভা থমকে গেল। তার ঠোঁট শুকিয়ে গেল হঠাৎ। চোখে ভয় লজ্জা সব একসাথে ভিড় করলো। সে কিছু বলার আগেই অরণ্য এক পা এগিয়ে এলো। আমি বলছি। সবাই তাকালো তার দিকে। অরণ্যের চোখ এবার অনেকটাই পরিষ্কার। নেশার ঘোর কাটলেও ক্লান্তি রয়ে গেছে, তবুও কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। আমরা একে অপরকে ভালোবাসি। শব্দগুলো ঘরের ভেতরে ধাক্কা খেলো। প্রভার বুক কেঁপে উঠল। জাবের শাহ বিস্ময়ে তাকালেন ছেলের দিকে। আমিনা চোখ বড় করে ফেললেন। মারজানের চোখ আবারও সরু হয়ে এলো। অরণ্য থামল না। আর সে আমাকে কক্ষে পৌঁছে দিতে এসেছিল, কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি। তার কণ্ঠে কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই, বরং যেন একটা দায়িত্ববোধ প্রভাকে রক্ষা করার। প্রভা নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। তার চোখ ভিজে উঠছে ধীরে ধীরে। বাকেশ শাহ কিছুক্ষণ চুপ করে রইলেন। ঘরের ভিতরে কেউ কথা বলছে না। এই এক স্বীকারোক্তি সব হিসেব বদলে দিতে পারে। কিন্তু মারজানের চোখে সেই অদ্ভুত দৃষ্টি তখনও অটুট। অরণ্যের মুখ থেকে কথাটা বের হতে যেন পুরো ঘরটা স্তব্ধ হয়ে গেল। তারপরে চারিদিক থেকে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। কি বলল? ওরা ভালোবাসে? এ কিভাবে সম্ভব? দাসীরা একে অপরের দিকে তাকাচ্ছে। প্রহরীদের চোখে বিস্ময়। ফিসফাস ক্রমশ বেড়েই চলল। তারা তো ভাই বোন, চাচাতো হলেও তো এই সম্পর্ক। শব্দগুলো যেন বিষয়ে ছড়িয়ে পড়ছিল চারিদিকে। রত্নপ্রভা মাথা নিচু করে দাঁড়িয়ে। তার বুক কাঁপছে, কিন্তু সে কিছু বলছে না। অরণ্য দাঁড়িয়ে আছে সোজা হয়ে, যেন যা বলেছে তা থেকে এক চুলো সরবে না। জাবের শাহ হতবাক। তার চোখে অবিশ্বাস, লজ্জার কোথাও যেন ভয়ও। আমিনা কাঁপতে কাঁপতে পেছনে সরে গেলেন, মুখে হাত চাপা। ইয়া আল্লাহ! আর বাকেশ শাহ তিনি দাঁড়িয়ে আছেন স্থির, কিন্তু তার ভেতরে যেন আগুন জ্বলছে। তার চোয়াল শক্ত হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ। চোখে এমন ক্রোধ যা বিস্ফোরিত হলে সবকিছু ভস্ম করে দিতে পারে। তবুও তিনি কিছু বললেন না, একটা শব্দ না। কারণ তিনি জানেন এই সিদ্ধান্ত তার একার নয়। মাইমুনা শেখের মৃত্যুর পর থেকে এই মহলে একটা নিয়ম অদৃশ্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। রত্নপ্রভার জীবনে বড় কোনো সিদ্ধান্ত কেবল একজনই নেয়, শাহজাদা বায়েজিদ। আর সে এখন এখানে নেই। ঘরের ভেতরে গুঞ্জন চলছে। কেউ চাপাস্বরে নিন্দা করছে, কেউ অবিশ্বাসে মাথা নাড়ছে। মারজান একপাশে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তার চোখে আবারও সেই ক্ষীণ হাসি। এবার আগুনটা নিচে থেকেই ছড়িয়ে পড়বে। বাকেশ শাহ অবশেষে গম্ভীর গলায় বললেন, এই বিষয়ে এখন নয়, আর কোনো কথা হবে না। সবাই থেমে গেল। শাহজাদা বাইজিৎ ফিরে না আসা পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তার কণ্ঠে চূড়ান্ত ঘোষণা। ততদিন সবাই নিজ নিজ সীমা জানবে। ঘরের ভেতর আবারও নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার নিচে ফুটছে লজ্জা, ক্রোধ আর এক নিষিদ্ধ ভালোবাসার আগুন, যার রায় এখন নির্ভর করছে একজন অনুপস্থিত মানুষের উপর। মিরান বিরতি নিল। মেহেরুন্নেসার কপাল কুঁচকে আসে। অবাক সুরে বলে, তাহলে মারজান বেগমের কারণে অরণ্যের শাস্তি হয়নি, তাহলে কার জন্য হয়েছে? মিরান ফিরে গেল পূর্বের ঘটনায়। সেই ঘটনার পর মহল যেন এক অদৃশ্য ভারে ঢেকে গেল। পাকেশ শাহের ঘোষণার পর সবাই একে একে সরে গেল নিজ নিজ কক্ষে। করিডোরে পায়ের শব্দ মিলিয়ে গেল। আলো কমে এলো, কিন্তু ফিসফাস থামল না। রত্নপ্রভা নিজের কক্ষে ফিরে দরজা বন্ধ করে ভেঙে পড়ল। তার বুকের ভেতরটা পুড়ছে লজ্জা, অপমান আর অরণ্যের জন্য এক অদ্ভুত টান, সব মিলিয়ে। আর অন্যদিকে মারজান আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার ঠোঁটে ধীরে ধীরে সেই কুটিল হাসি ফিরে এলো। একটা চাল ব্যর্থ হলো, তাতে কি? খেলা তো এখনো বাকি। তার দৃষ্টি ধীরে সরে গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে এক তরুণী, সাজগোজ করা, চোখে চপলতা, ঠোঁটে হালকা হাসি। তার নাম আমিরা, মারজানের বোনের মেয়ে। সে সেই রাতেই সব দেখেছে, সব শুনেছে। আর এখন তার চোখে কৌতূহল আর দুষ্টুমির মিশেল। মারজান ধীরে এগিয়ে এলো তার কাছে, নিচু গলায় বলল, একটা কাজ করতে পারবে? আমিরা ঠোঁটের কোণে হাসি গাঢ় হলো। মারজানের চোখের ঝিলিক। অরণ্যের কাছাকাছি যেতে হবে তোমাকে। একটু থামলো। এমন ভাবে যেন সে নিজেই দূরে যেতে না পারে। আমিরা হালকা হেসে মাথা নাড়ল। বুঝেছি। পরদিন থেকেই শুরু হলো খেলা। সকালে নাস্তার টেবিলে অরণ্য চুপচাপ বসে আছে, মাথা নিচু, চোখে ক্লান্তি। হঠাৎ পাশে এসে বসলো আমিরা। নিঃসংকোচে হাত রাখলো অরণ্যের বাহুতে। আজ আপনি এত চুপচাপ কেন? নারী স্পর্শ পেতে অরণ্য চমকে একটু সরে গেল, তাকালো পাশে থাকা আমিরার দিকে। তার কণ্ঠে মিষ্টি সুর, কিন্তু চোখে এক অন্যরকম দৃষ্টি। অরণ্য একবার তাকে আবার মুখ ফিরিয়ে নিল। কিছু না। কিছু না? এত বড় মহলে এসে কেউ যদি এমন চুপচাপ থাকে, তাহলে তো মনে হয় কিছু একটা আছে। বলতে বলতে সে আরো কাছে ঝুঁকে এলো। অরণ্য স্পষ্ট অস্বস্তি নিয়ে চেয়ারটা সামান্য সরিয়ে নিল। দূরে বসুন। আমির হেসে ফেলল। এত দূরত্ব
ভালো না কিন্তু। সারাদিন কখনো করিডোরে, কখনো বাগানে, কখনো সিঁড়ির ধাপে বারবার সামনে এসে দাঁড়াচ্ছে আমিরা, অকারণে কথা বলছে, হাসছে, কখনো ইচ্ছে করে খুব কাছে চলে আসছে। অরণ্য যতটা পারে এড়িয়ে চলছে। একবার তো বিরক্ত হয়ে বলেই ফেললো, আপনার কি আর কোনো কাজ নেই? আমিরা কাজ ঝাঁকালো। এখন নেই। তার চোখে সেই একই খেলা। দূর থেকে সবটা দেখছে রত্নপ্রভা। তার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। সে বুঝতে পারছে এটা কাকতালীয় না। কেউ তাকে সরাতে চাইছে, কেউ অরণ্যের চারিপাশে জাল বুনছে। অরণ্য বারবার এড়িয়ে যাচ্ছে। এটা দেখেও তার মনটা শান্ত হচ্ছে না, বরং একটা অদ্ভুত ভয় চেপে বসেছে। কারণ সে জানে এই মহলে কেউ কিছু এমনি এমনি করে না। আর মারজান, সে এত সহজে হাল ছাড়ার মানুষ না। হতেও পারে সেই আমিরাকে দিয়ে এমন করাচ্ছে। দিন শেষে নিজের কক্ষে বসে রত্নপ্রভা জানালার বাইরে তাকিয়ে রইল। বাবার আদেশে অরণ্যের আশেপাশেও ঘেঁষতে পারে না। তার মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, এই খেলাটা কোথায় গিয়ে থামবে? মহলের এক নির্জন কোণে বসে আছে মারজান। জানালার ফাঁক দিয়ে আসা আলো তার মুখের অর্ধেকটা আলোকিত করেছে, বাকিটা অন্ধকারে ঢাকা। তার সামনে বসে আমিরা, মুখে বিষণ্ণতা। সারাটা দিনেও সুবিধা করতে পারেনি অরণ্যের সাথে। ভেতরে ভেতরে সে অপেক্ষা করছে নির্দেশের। মারজান ধীরে ধীরে বলল, এভাবে শুধু ঘুর করে কিছু হবে না। আমিরা ভ্রু তুলল। তাহলে? মারজানের চোখে কুটিল ঝিলিক। এমন কিছু করতে হবে যাতে তার পিছু হটার পথ না থাকে। একটু থামলো, তারপর খুব নিচু ঠান্ডা গলায় বলল, তাকে এমন অবস্থায় নিয়ে যেতে হবে যাতে সবাই বিশ্বাস করে তোমাদের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আমিরা এবার পুরোটা বুঝে গেল। তার ঠোঁটে ধীরে ধীরে একটা আত্মতুষ্টির হাসি ফুটে উঠল। আপনি চাইছেন আমি গর্ভবতী হই তার দ্বারা? মারজান সরাসরি উত্তর দিল না, শুধু বলল, এই মহলে বিয়ে জোরপূর্বক হবে না, কিন্তু পরিস্থিতি তৈরি করা যাবে। তার চোখ শুরু হয়ে এলো। এমন পরিস্থিতি যেখানে সিদ্ধান্তটা নিজেরাই নিতে বাধ্য হয়। নীরবতা। তারপর আমিরা মাথা নেড়ে বলল, বুঝেছি খালা। সেই দিন থেকে আমিরা আচরণ বদলে গেল আরো স্পষ্টভাবে। সে শুধু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে না, বরং পরিকল্পনা করে অরণ্যকে একা পাওয়ার চেষ্টা করছে। কখনো সে ইচ্ছে করে পথ আটকে দাঁড়ায়। আপনি আমাকে এড়িয়ে চলছেন কেন? কণ্ঠে অভিমান মেশানো সুর। অরণ্য বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যেতে চায়। আপনার এই আচরণ ঠিক না। কি ভুল করেছি আমি? সে আরো কাছে এগিয়ে আসে। অরণ্য পেছনে সরে যায়। ইস, দূরে থাকুন। শেহজাদির হাতে প্রাণটা না দিতে চাইলে দূরে থাকুন। কিন্তু আমিরা থামে না। কখনো বাগানের নির্জনে গিয়ে বসে অরণ্যকে সেখানে ডাকার অজুহাত বানায়, কখনো আবার নিজের কক্ষে দাসীর মাধ্যমে বার্তা পাঠায়, জরুরি কথা আছে। অরণ্য কোনো সময়ই যায় না। আর আমিরা নিজে গেলেও দূরত্ব বজায় রাখে। তার চোখে বিরক্তি স্পষ্ট হয়ে উঠেছে দিন দিন। কিন্তু আমিরা ধৈর্য হারায় না। সে জানে খেলা দীর্ঘ হতে পারে। আর দূর থেকে রত্নপ্রভা সব খেয়াল রাখে। ভালোবাসার মানুষের আশেপাশে কেউ এভাবে ঘুরঘুর করলে সব নারী কলিজা পড়ে। তার বুকের ভেতরটা প্রতিদিন একটু একটু করে ভারী হয়ে উঠছে। সে বুঝতে পারছে এটা শুধু কারো আগ্রহ না, এটা একটা পরিকল্পনা, একটা ফাঁদ। আর সেই ফাঁদের মাঝে দাঁড়িয়ে আছে অরণ্য। আর এই পুরো খেলাটার পেছনে অদৃশ্যভাবে হাসছে মারজান। সেইবার শাহজাদা বায়েজিদ দীর্ঘ সময় ধরে ভ্রমণ করেছিলেন অন্যান্য রাজ্যে। প্রায় 2 মাস পর সে মহলে ফেরে। কিন্তু সে ফেরা মাত্রই বাকেশ্বর তাকে কোনো ঘটনা জানাতে দিল না। প্রতিবেশী রাজা নাসিরাবাদের জমিদারের বড় কন্যা রুবায়েত ফার্নাজের সাথে শাহজাদার বিবাহের প্রস্তাব আসে। নাসিরাবাদ তখন ধনে জনে পরিপূর্ণ। বাকেশ্বর মনে ধরেছে সম্বন্ধটা, কিন্তু সে জানত ছেলেকে রাজি করাতে তার কাল ঘাম বেরিয়ে যাবে। তখনও বাইজিদ পিতার সাথে ঠিক করে কথা বলে না। কোনো একজন যদি তাকে বোঝাতে পারে, সে হলো রত্নপ্রভা। বাকেশ্বর একান্তে রত্নপ্রভাকে বোঝায়, যদি বাইজিদকে এই বিবাহে রাজি করাতে পারো তবে অরণ্যের সাথে তোমার বিবাহ নির্বিঘ্নে হবে। প্রভার তখন কিশোরী মন। 7-5 না ভেবে উঠে পড়ে লাগে ভাইজানকে রাজি করাতে। বহুত ইনিয়ে বিনিয়ে বলার পর শাহজাদা রাজি হয়। তারা মেয়ে দেখে আসে এবং দিন তারিখও ঠিক করে আসে। শাহজাদার বিয়ের রাতেই ঘটে সেই জঘন্য করুণ ঘটনা। তারা যখন রওনা হলো বিবাহের উদ্দেশ্যে, তখন মহল ফাঁকা। মেহেরুন্নেসার চোখে পানি দেখে মিরানের কথা থামলো। হাঁটুতে হাত রেখে মৃদু ঝাঁকিয়ে বলল, বেগম, কি হয়েছে? কোনো সমস্যা? মেহেরুন্নেসার চোখ থেকে মুক্তাদানার মতো কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শাহজাদার পূর্বেও স্ত্রী ছিল?
সেদিন মহল যেন উৎসবের আলোয় ঝলমল করছিল। শাহজাদা বায়েজিদের বিয়ে নাসিরাবাদের বড় শাহজাদি রুবায়েত ফারনাজের সাথে। সকালের পর থেকে প্রস্তুতির ব্যস্ততা, অশ্ববাহিনী সাজানো হচ্ছে, পালঙ্ক, ঝাড়পোছ, দাসীদের আনাগোনা সব মিলিয়ে মহল যেন জীবন্ত হয়ে উঠেছিল। বিকেল গড়ানোর আগেই বরযাত্রী বের হলো। রাজকীয় বেশে সজ্জিত বায়েজিদ, গম্ভীর সৌম্য দৃষ্টিতে রাজকীয় দৃঢ়তা, তার চারিপাশে সশস্ত্র প্রহরী, পেছনে দীর্ঘ অশ্ববহর। ঢাকঢোল সিঙ্গার শব্দে মুখর হয়ে উঠল শাহবাদের পথ। ধীরে ধীরে সেই শোভাযাত্রা দূরে মিলিয়ে গেল, আর তাদের চলে যাওয়ার সাথে সাথে মহল যেন ফাঁকা হয়ে পড়ল। অন্দরমহলে অল্প কিছু দাসী, কয়েকজন প্রহরী, বাকিরা সবাই গেছে বিয়ের আয়োজনে। অরণ্যকে সাথে নিল না জাবেশা নিজেই। বায়েজিদ যদিও বেঁকে বসেছিল ভাইকে ছাড়া বিয়ে করতে যাবে না, কিন্তু অরণ্য অসম্মতি জানালো যে পেটের ব্যামো, সে কারণে যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ দীর্ঘদিন রত্নপ্রভা তার ধারে কাছেও ঘেঁষে না। এই সুযোগে কথা বলে নিতে পারবে মহল ফাঁকা হলে। কিন্তু পরক্ষণে দেখা গেল রত্নপ্রভাকে কক্ষে তালা বদ্ধ করে চাবি দিয়ে গেল বাকেশা মারজানের কাছে। সবাই বেরিয়ে যেতে প্রাসাদ প্রায় ফাঁকা। এই ফাঁকা সময়টাই অপেক্ষা করছিল কেউ। মারজানের কক্ষে বসে আমিরা শেষবারের মতো নির্দেশ দিচ্ছিল। মারজান ছোট্ট একটা শিশি এগিয়ে দিল তার দিকে। পরিমাণ বুঝে ব্যবহার করবে, বেশি হলে বিপদ, কম হলে কাজ হবে না। আমিরা শিশিটা হাতে নিয়ে মৃদু হেসে বলল, আপনি শুধু দেখুন। সন্ধ্যা নামতে শুরু করেছে। অরণ্য তখন একা মহলের এক কোনায় বারান্দায় বসে চুপচাপ, হাতে অর্ধেক মিষ্টান্ন ভরা পেয়ালা। আজ সে আর বিয়ের শোভাযাত্রায় যায়নি, যে জন্যে সেটাই হলো না। তার ভেতরে চলছিল অন্য এক অস্থিরতা। ঠিক তখনই আমিরা এসে দাঁড়ালো সামনে। ছোটবাবু একা একা বসে আছেন। অরণ্য বিরক্ত দৃষ্টিতে তাকালো। কিছু দরকার? আপনার জন্য শরবত এনেছি। সে হাতে থাকা পেয়ালাটা এগিয়ে দিল। অরণ্য কিছুক্ষণ তাকিয়ে রইল। দরকার নেই। আজকের দিনটা তো বিশেষ, খান না? তার কণ্ঠে অদ্ভুত কোমলতা। অরণ্য আর তর্ক করলো না। পেয়ালাটা হাতে নিয়ে এক চুমুক খেলো, তারপর আরেক চুমুক। ধীরে ধীরে পুরোটা শেষ করলো। কিছুক্ষণ সব স্বাভাবিক। তারপর একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়তে লাগলো তার শরীরে। মাথাটা একটু ঘুরে উঠল, চোখ ঝাপসা হতে লাগলো। এটা কি? সে কপাল কুঁচকালো। আমিরা এগিয়ে এলো ধীরে। তার চোখে তখন স্পষ্ট খেলা। কিছু না, একটু বিশ্রাম নিন। অরণ্য উঠে দাঁড়াতে গেল, কিন্তু পা টলমল করে উঠল। শরীর ভারী হয়ে আসছে, আর একসাথে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে রক্তে। সে বুঝতে পারছে কিছু একটা ভুল হচ্ছে। তুমি কি খাইয়েছ? কণ্ঠ ভারী হয়ে এসেছে। আমিরা লুকালো না, ধীরে ধীরে এগিয়ে এসে তার খুব কাছে দাঁড়ালো। যা দরকার ছিল তাই। অরণ্য পেছনে সরে যেতে চাইল, কিন্তু পারল না। শরীর তার কথা শুনছে না, চোখের সামনে সব ঝাপসা। শুধু একটা জিনিস বুঝতে পারছে, যে সে ফাঁদে পা দিয়ে ফেলেছে, আর সে এখন সেই ফাঁদের মাঝখানে দাঁড়িয়ে। আর দূরে কোথাও অদৃশ্যভাবে এই দৃশ্যের অপেক্ষায় আছে মারজান। অরণ্যের চোখ ঝাপসা হয়ে আসছে। শরীরের ভেতর অদ্ভুত এক উত্তাপ ছড়িয়ে পড়েছে, যেন নিজের উপর নিজেরই নিয়ন্ত্রণ নেই। বুক ধরফর করছে, শ্বাস ভারী হয়ে উঠছে। সে দেয়ালে হাত রেখে নিজেকে সামলানোর চেষ্টা করলো। দূরে থাকো। কণ্ঠ ভেঙে যাচ্ছে, কিন্তু আমিরা থামলো না। ধীরে ধীরে সে এগিয়ে এলো অরণ্যের দিকে। নিজেকে এমনভাবে উপস্থাপন করলো যাতে দৃষ্টি সরানো কঠিন হয়ে ওঠে। একে একে খুলে ফেললো শরীরের বস্ত্রগুলো। তার চোখে এক ধরনের জেদ। আজ সে পিছু হটবে না। অরণ্য চোখ শক্ত করে বন্ধ করে ফেললো এক মুহূর্তের জন্য। এসব বন্ধ করো। আমি বলছি থামো। তার কণ্ঠে অনুরোধ, আদেশ দুটোই। সে মুখ ফিরিয়ে নিল, যেন কিছুই দেখতে না পায়। কিন্তু আমিরা আরো কাছে এলো। কেন? আমি কি এতটাই খারাপ দেখতে? তার কণ্ঠে মায়া মেশানো সুর, কিন্তু ভেতরে স্পষ্ট পরিকল্পনা। অরণ্য এক পা পেছনে সরে গেল, কিন্তু পা টলমল করছে, মাথা ঘুরছে, চিন্তা এলোমেলো হয়ে যাচ্ছে। সে আবারও বলল সরে যেতে। এবার কণ্ঠের কঠোরতা আনার চেষ্টা, কিন্তু আমিরা এবার সত্যি নাছোড়বান্দা। সে হাত বাড়িয়ে অরণ্যের বাহু ছুল। আপনি তো আমাকে এড়িয়ে চলেন সব সময়, আজ এড়িয়ে যাবেন কিভাবে? অরণ্য হঠাৎ তার হাত সরিয়ে দিল। ছুবে না আমাকে। কণ্ঠে এবার রাগ, কিন্তু শরীর যেন আর তার কথা শুনছে না। শ্বাস আরো ভারী হয়ে উঠছে, দৃষ্টি ঝাপসা। আমিরা বুঝতে পারছে ওষুধ কাজ করছে। তার নিজের ইচ্ছা আর শরীরের প্রতিক্রিয়ার মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে, আর আমিরা ধীরে ধীরে সেই লড়াইকে আরো কঠিন করে তুলছে। তার চোখে তখন একটাই লক্ষ্য, অরণ্যকে ভাঙা। এই মুহূর্তে যেখানে সংযম আর প্রলোভনের মাঝখানে দাঁড়িয়ে আছে অরণ্য, আর প্রতিটি সেকেন্ড তাকে ঠেলে দিচ্ছে এক গভীর ফাঁদের দিকে। নাসিরাবাদের প্রাসাদ যেন সেদিন আলোয়, রঙে আর উৎসবের আবহে ভেসে যাচ্ছিল। দূর থেকে দেখা যাচ্ছিল শাহবাদের বরযাত্রীর আগমন, সুশৃঙ্খল অশ্ববাহিনী, রাজকীয় পতাকা, ঢাকের তাল, সব মিলে যেন এক চলমান গৌরব। প্রাসাদের ফটকের সামনে থামতে সবার দৃষ্টি গিয়ে আটকালো এক জায়গায়, শাহজাদা বায়েজিদের দিকে। সে নেমে এলো ধীরে, রাজকীয় ভঙ্গিতে। তার পরনে গাঢ় রঙে সূক্ষ্ম কারুকাজ করা পোশাক, কাঁধে ভারী কাচের ওড়না।
কোমরে অলংকৃত তরবারি, মাথায় পাগড়ি, যার শীর্ষে ঝলমল করছে রত্নখচিত অলংকার, কিন্তু এসবের বাইরেও তার উপস্থিতি যেন আলাদা। উচ্চদেহী, প্রশস্ত কাঁধ, সোজা পিঠ, যেন জন্মগত এক রাজকীয়তা তার ভেতরে গেঁথে আছে। মুখশ্রী তীক্ষ্ণ অথচ শান্ত, আর সেই চোখ সবুজাব গভীর, যেন একবার তাকালে মানুষ আটকে যায় সেই দৃষ্টিতে। চোয়াল শক্ত, ঠোঁটে হালকা সংযত রেখা, না হাসছে না কঠিন, কিন্তু এক অদ্ভুত আকর্ষণ ছড়িয়ে আছে তাতে। চারিপাশে দাঁড়িয়ে থাকা দাসী সখীরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগলো। এ যেন রূপকথার রাজপুত্র, এমন রূপ কি মানুষের হতে পারে? কারো চোখে বিস্ময়, কারো চোখে মুগ্ধতা। এমন সময় একজন সখী ছুটে গেল অন্তপুরে। রুবায়েত ফারনাজ তখন আয়নার সামনে বসে আছে, তার চারপাশে দাসীরা ব্যস্ত, কেউ গয়না গুছাচ্ছে, কেউ ওড়না ঠিক করছে। সখী হাঁপাতে হাঁপাতে ঢুকেই বলল, শাহজাদি, রুবায়েত মাথা ঘুরেই তাকালো। কি হয়েছে? সখী মুখে হাত চাপা দিয়ে হেসে উঠল। আপনি যা ভাবছেন তার থেকেও অনেক বেশি। রুবায়েত ভ্রু কুচকালো। সখী কাছে এসে ফিসফিস করে বলল, আপনার হবু স্বামী এমন রূপবান, এমন দেহবল্লবীর, এমন দৃষ্টি, হায়, আপনি তো রাজ্য জয় করার চেয়েও বেশি লাভবান হয়ে গেলেন। সে নিজের কথাতেই যেন হারিয়ে গেল। আমার তো মনে হলো চোখ সরাতেই পারছি না। রুবায়েত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করলো। তার গাল লাল হয়ে উঠেছে, আঙ্গুলের ডগা দিয়ে ওড়নার প্রান্তটা মুচড়ে ধরল। তাই বুঝি সে এত সুদর্শন? কণ্ঠটা খুবই নিচু। সখী মুচকি হেসে বলল, আপনি নিজেই দেখবেন কিছুক্ষণ পর। রুবায়েত আর কিছু বলল না, কিন্তু তার ঠোঁটের কোণে একটুখানি লাজুক হাসি ফুটে উঠল। তার বুকের ভেতর ধীরে ধীরে কাঁপন ধরছে। অজানা এক অনুভূতি, এক অচেনা মানুষ, যার সাথে আজ থেকে জড়িয়ে যাবে তার পুরো জীবন। রাজকীয় আভায় দাঁড়িয়ে আছে বায়েজিদ, যাকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে সবাই। নাসিরাবাদের প্রাসাদে তখন উৎসবের পূর্ণতা। বরণ পর্ব শেষ হতেই শুরু হলো মহাভোজের আয়োজন। বিশাল দরবারখানার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাজানো সারি সারি পাত্র, রূপার থালা, সোনালী কারুকাজ করা পাটি, সুগন্ধে ভরা নানা পদ। কেউ পরিবেশন করছে বিরিয়ানি, কেউ কাবাব, কেউ মিষ্টান্ন। সুগন্ধে যেন পুরো প্রাসাদ ভরে উঠল। বরযাত্রীদের জন্য আলাদা করে সাজানো হলো বিশেষ আসন। শাহাবাদের অতিথিরা বসে পড়ল। শুরু হলো খাওয়া দাওয়া। চারিপাশে হাসি, গল্প, প্রশংসা তো আছে। বায়েজিদ বসে আছে শান্ত গম্ভীর। সে প্রয়োজন মতো খাচ্ছে, কারোর সাথে সৌজন্য বিনিময় করছে, কিন্তু তার চোখে সেই স্বাভাবিক উচ্ছ্বাস নেই। মনে হচ্ছে সবটাই তার কাছে নিয়ম, দায়িত্ব। অনুষ্ঠান এগোতে থাকলো। অবশেষে এলো সেই মুহূর্ত, বর আর কনের মুখোমুখি বসানোর। একটা নির্দিষ্ট কক্ষে আনা হলো বায়েজিদকে, অন্য দিক থেকে আনা হলো রুবায়েত ফারনাজকে। দুজনকে বসানো হলো একে অপরের সামনে। মাঝখানে টানানো হলো ফুলের দোপাট্টা। চারিপাশে সখীরা, দাসীরা দাঁড়িয়ে, হাসি, খিলখিল, মৃদু গুঞ্জন। বায়েজিদ একবার দোপাট্টার দিকে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে উঠল সামান্য। এত নিয়ম, এত আনুষ্ঠানিকতা তার ধৈর্য ও পরীক্ষা নিচ্ছে যেন। সে দৃষ্টি সরিয়ে নিল। কিন্তু অন্যদিকে রুবায়েতের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। সে মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার ঠোঁটের কোণে চাপা হাসি। হৃদস্পন্দন যেন বেড়ে গেছে। সামনের মানুষটা, যার কথা সে এতক্ষণ শুনেছে, আজ সে তার সামনে, তার স্বামী। এই ভাবনাটাই যেন তাকে ভাসিয়ে দিচ্ছে এক অদ্ভুত আনন্দে। সখীরা ফিসফিস করে বলছে, দেখো কেমন লজ্জা পেয়েছে, আহা কি সুন্দর লাগছে। রুবায়েত আরো লজ্জায় রাঙা হয়ে উঠল। অন্যদিকে বায়েজিদ একবার চোখ তুলে তাকালো দোপাট্টার ওপারে। কিছু স্পষ্ট দেখা যায় না, শুধু ছায়া। সে নিঃশ্বাস ফেলল ধীরে। এই মুহূর্তে তার কাছে এটা একটা দায়িত্ব, একটা জোট, একটা নিয়ম। কিন্তু দোপাট্টার ওপারে বসে থাকা মেয়েটার কাছে এটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের মুহূর্ত। কাবিনের প্রস্তুতি প্রায় শেষ। কাজী সাহেব বসে আছেন, সামনে কাগজপত্র সাজানো। চারিপাশে সুশৃঙ্খল নীরবতা, যেন সবাই অপেক্ষা করছে সেই মুহূর্তটার জন্য, যখন এই সম্পর্ক আনুষ্ঠানিকভাবে বাধা পড়বে। ঠিক তখন একজন প্রহরী দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। সে সরাসরি এগিয়ে গেল বাকের শাহের কাছে। নিচু হয়ে কানে কানে কিছু বলল। মুহূর্তের মধ্যে বদলে গেল বাকের শাহের মুখের ভাব। চোখ বিস্ফোরিত, চোয়াল শক্ত। স্পষ্ট বোঝা গেল খবরটা সাধারণ কিছু না। তিনি এক পা পিছিয়ে গেলেন, নিজেকে সামলাতে চেষ্টা করছেন। এই দৃশ্যটা চোখ এড়ালো না বায়েজিদ। সে ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে? কণ্ঠ নিচু কিন্তু তীক্ষ্ণ। বাকের শাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। চারপাশে হালকা গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করেছে। কি হলো? হঠাৎ কি খবর এলো? প্রহরীটা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। অবশেষে বাকের শাহ ধীরে ধীরে বললেন, মহল থেকে খবর এসেছে। তার কণ্ঠ ভারী। বায়েজিদের দৃষ্টি আরো গাঢ় হলো। কি খবর? এক মুহূর্ত নীরবতা। তারপর বাকের শাহ কঠিন গলায় বললেন, অরণ্য আমিরার শ্লীলতাহানি করেছে। শব্দগুলো যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল ঘরের ভেতর। নিশ্চিত? কণ্ঠ ঠান্ডা। বাকের শাহ মাথা নেড়ে বললেন, যারা উপহার নিয়ে গিয়েছিল তাদের মধ্যেই খবর এসেছে।
বায়েজিদের চোয়াল শক্ত হয়ে উঠল, তার মুঠি ধীরে ধীরে আটসাট হয়ে এলো। চারিপাশে গুঞ্জন হয়েছে, সবকিছু যেন তার কানে পৌঁছাচ্ছে না। কক্ষের ভেতর আনন্দ আবহ এক মুহূর্তে বদলে গেল। কাবিনের ঠিক আগে এমন একটা সংবাদ। খবরটা শোনার পরও কয়েক মুহূর্ত স্থির হয়ে বসেছিল বায়েজিদ। কক্ষের ভেতর গুঞ্জন বাড়ছে, কেউ ফিসফাস করছে, কেউ অবিশ্বাসে তাকিয়ে আছে, কিন্তু সে যেন সবকিছু থেকে বিচ্ছিন্ন। তার চোখ ধীরে ধীরে উঠল, সেই চোখে আর আগে শান্ত ভাব নেই। হঠাৎ করে সে উঠে দাঁড়ালো, চেয়ারটা ঘষ্টে উঠল, মেঝের উপর একটা তীক্ষ্ণ শব্দ। সবাই থেমে গেল। শাহজাদা, কেউ ডাকলো। বায়েজিদ একবারও তাদের দিকে তাকালো না, সে সোজা দরজার দিকে এগিয়ে গেল। বাকের সাথে তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। বাইজিদ, এখন নয়, কাবিনটা হয়ে যাক আগে। কথা শেষ হওয়ার আগে বায়েজিদ থেমে গেল, পেছনে ফিরে তাকালো। তার চোখে এমন দৃষ্টি যাতে স্পষ্ট, এই মুহূর্তে তাকে থামানো অসম্ভব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।